যখন আমরা নেপোলিয়নের কথা বলি, অনেকেই হয়তো ভাবেন এটি কোনো দেশ বা জাতির নাম, কিন্তু না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন মানুষ, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি ছিলেন একজন অসাধারণ সামরিক কৌশলবিদ, একজন দূরদর্শী নেতা এবং ফ্রান্সের প্রথম সম্রাট। তার জীবন ছিল উত্থান পতনের এক মহাকাব্য, যা আজও মানুষকে বিস্মিত করে। এই পর্বে আমরা জানব কিভাবে এক সাধারণ পরিবার থেকে উঠে এসে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। 1769 সালের 15 আগস্ট ভূমধ্য সাগরের ছোট্ট দ্বীপ কোর্সিকার আজাক্সিও শহরে জন্ম হয় নেপোলিয়ন বোনাপার্টের। তার পরিবার ছিল ইতালীয় বংশোদ্ভূত এবং কোর্সিকা তখন সবেমাত্র ফ্রান্সের অধীনে এসেছে। তাই নেপোলিয়নের শৈশব কেটেছে ফরাসি শাসনের বিরুদ্ধে কোর্সিকান জাতীয়তাবাদীদের সংগ্রামের আবহে। এই পরিবেশ তার মনে গভীর প্রভাব ফেলেছিল, যা তাকে পরবর্তী জীবনের একজন স্বাধীনচেতা মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মাত্র 9 বছর বয়সে নেপোলিয়নকে ফ্রান্সের ব্রিয়েনের সামরিক একাডেমিতে পাঠানো হয়। সেখানে তিনি ফরাসি ভাষা শেখেন এবং সামরিক কৌশল ও ইতিহাসের গভীর জ্ঞান অর্জন করেন। এরপর তিনি প্যারিসের ইকোলে মিলিটারি থেকে গোলন্দাজ বাহিনীতে কমিশন লাভ করেন। এই সময় থেকেই তার সামরিক প্রতিভার স্ফুরণ ঘটতে থাকে। তিনি ছিলেন একজন অসাধারণ ছাত্র, যিনি সামরিক বই পড়তেন এবং কৌশল নিয়ে ভাবতে ভালোবাসতেন। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলে নেপোলিয়নের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। রাজতন্ত্রের পতন এবং প্রজাতন্ত্রের উত্থান তাকে সামরিক প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। 1393 সালে তুলোর অবরোধে তিনি তার প্রথম বড় সামরিক সাফল্য অর্জন করেন। ব্রিটিশ এবং রাজতন্ত্রপন্থী ফরাসি বাহিনী তুলো বন্দর দখল করে রেখেছিল। তরুণ গোলন্দাজ অফিসার নেপোলিয়ন তার অসাধারণ কৌশল দিয়ে ব্রিটিশদের বিতাড়িত করে এবং তুলোকে মুক্ত করে। এই বিজয় তাকে রাতারাতি জাতীয় বীরের মর্যাদা এনে দেয়। তুলোর বিজয়ের পর নেপোলিয়নের খ্যাতি ছড়িয়ে পড়ে। 1796 সালে তাকে ইতালিতে ফরাসি বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এই অভিযান ছিল তার সামরিক জীবনের এক টার্নিং পয়েন্ট। তিনি একের পর এক যুদ্ধে অস্ট্রিয়ান এবং অস্ট্রিয়ানের মিত্রদের পরাজিত করেন। লোদি, আরকোলোলে, রিভোলির মতো যুদ্ধগুলোতে তার দ্রুতগতি, অপ্রত্যাশিত আক্রমণ এবং সৈন্যদের মনোবল বাড়ানোর ক্ষমতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। ইতালীয় অভিযান নেপোলিয়নকে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ সামরিক কমান্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে। ইতালীয় বিজয়ের পর নেপোলিয়ন মিশরের এক দুঃসাহসিক অভিযান করেন। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত যাওয়া পথ বন্ধ করা এবং ফরাসি সাম্রাজ্যের প্রভাব বিস্তার করা। যদিও নীল নদের যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফরাসি নৌবহরকে ধ্বংস করে দেয়, কিন্তু তবুও নেপোলিয়ন মিশরে যান এবং সেখানে বেশ কিছু সামরিক সাফল্য অর্জন করেন। পিরামিডের যুদ্ধে তিনি মামলুক বাহিনীকে পরাজিত করেন এবং এই অভিযান তার দুঃসাহসিকতা, দূরদর্শিতার প্রমাণ ছিল। যদিও সাময়িকভাবে এটি সম্পূর্ণ সফল হয়নি। মিশর থেকে ফিরে এসে নেপোলিয়ন দেখলেন ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। ডিরেক্টলি সরকারই ছিল দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত। 1799 সালে নেপোলিয়ন এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি কনসুলেট প্রতিষ্ঠা করেন এবং নিজেকে প্রথম কনসাল হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি ফ্রান্সের সর্বময় ক্ষমতার অধিকারী হন। প্রথম কনসাল হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের অর্থনীতি, আইন এবং প্রশাসনকে সুসংহত করেন। তার নেতৃত্বে ফ্রান্স আবার স্থিতিশীলতা ফিরে পায়। তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে 1804 সালের 2 ডিসেম্বর প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। পোপ সপ্তম পায়াস উপস্থিত থাকলেও নেপোলিয়ন নিজের হাতেই মুকুট তুলে নেন এবং নিজের মাথায় পরিয়ে দেন। এর মাধ্যমে তিনি শুধু একজন সামরিক নেতা থেকে একজন সার্বভৌম শাসকে পরিণত হন। নেপোলিয়নের জন্ম থেকে সম্রাট হওয়া পর্যন্ত এই পথ ছিল সংগ্রাম, বিজয় এবং অদম্য ইচ্ছাশক্তির এক অসাধারণ গল্প। কোর্সিকার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি কিভাবে ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রিতা হয়ে উঠলেন তা সত্যি বিস্ময়কর। তার এই উত্থান শুধু ফ্রান্সের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটাই হলো তার জন্ম থেকে সম্রাট হওয়া পর্যন্তের কাহিনী।
এবং আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করুন।